দর্শক, বাচ্চার ঘন ঘন ঠান্ডা সর্দি লাগা, গলা ব্যথা করা, নাক বন্ধ রাখার সমস্যা কি আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে? অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের উপসর্গগুলো দেখা দিলে আমরা ধরে নিই সাধারণ ঠান্ডা অ্যালার্জির সমস্যা। তবে এই সমস্যার পিছনে লুকিয়ে থাকতে পারে অ্যাডিনোটনসিলাইটিস নামের একটি রোগ, যেটি খুবই কমন তবে অবহেলিত। চায়ের নগরী সিলেট জেলার গোলাপগঞ্জ গ্রামের মিষ্টি শিশু তাহের ঠিক এই সমস্যাতেই ভুগছিল। ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে সুচিকিৎসা নেবার মাধ্যমে তাহের এখন কেমন আছে সেটি আমরা জানবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। সাথে আছি আমি ডক্টর মারজান। দর্শক, আজকে আলোচনা করব অ্যাডিনোটনসিলাইটিস এবং এর চিকিৎসা নিয়ে, এবং আমাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা, চিফ কনসালটেন্ট, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জিটিভির স্টুডিওতে। কেমন আছেন? ডক্টর মারজান, ভালো আছি এবং ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটি টপিকস আজকে নির্ধারণ করার জন্য। ধন্যবাদ স্যার। এবং প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশের একজন জনপ্রিয় গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী ইথুন বাবু। ইথুন বাবু, অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন ভাইয়া? আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। খুবই সুন্দর একটা উত্তর দিয়েছেন। আমরাও চেষ্টা করবো আপনাকে দেখে যাতে ভালো থাকতে পারি। আজকে আমরা একটু বেশি ভালো আছি আপনাকে আমাদের মাঝে কাছে পেয়ে। আমারও মনটা একটু ভালো লাগছে যে আপনাদের এই ম্যালিয়াসের যে ইএনটি স্পেশাল হসপিটাল লিমিটেডের সৌজন্যে কাজটা করছেন, এটা একটু অন্যরকম ব্যতিক্রম। ভালো লাগছে আমার এসে। স্যার, অ্যাডিনোটনসিলাইটিস আমি কিন্তু প্রথমে বলছিলাম খুব কমন তবে অবহেলিত একটি রোগ, যেহেতু এটার বিষয়ে আসলে অনেক বাবা মাই সচেতন না। আপনার কাছে প্রথমেই জানতে চাবো, অ্যাডিনোটনসিলাইটিস বলতে আমরা কি বুঝি এবং টনসিলের থেকে অ্যাডিনয়েডটা আলাদা কেন? ইথুন ভাই, আমরা সবসময় জানি যে আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের সম্পদ, এই দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাবে ওরাই, কিন্তু ওদের হাতেই হয়তো উড়বে লাল সবুজের পতাকা। তো যে সন্তানরা আগামী দিনে এই দেশটাকে নেতৃত্ব দিবে, সেই সন্তানরাই কিন্তু এই রোগটাতে আক্রান্ত হচ্ছে, যে কারণে আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ টপিকস। তো এডিনোটনসিলাইটিস, এখানে দুটো শব্দ আমরা পেলাম, একটা এডিনয়েড আর একটা টনসিল। টনসিলের কথা মোটামুটি সবাই জানলেও এডিনয়েড সম্পর্কে একটু কম জানে বলে এই বিষয়টি আমরা একটু ছবির মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। থাকুন আমার সাথে। ইথুন ভাই, আপনি খেয়াল করুন, আমি এখানে একটি বাচ্চার ছবি রেখেছি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো এখানে একটু খেয়াল করুন, আমরা দুটো পথ দিয়ে বাতাস গ্রহণ করি বা শ্বাস গ্রহণ করি। একটি হচ্ছে নাক, এই যে নাক দিয়ে বাতাস এই পথটা দিয়ে নামছে, এটা হচ্ছে নাক, হ্যাঁ, ন্যাজাল ক্যাভিটি, এই যে অ্যারো চিহ্ন দিয়ে আমি বাতাসের ফ্লোটাকে বোঝাচ্ছি। এরপর এই যে এদিক দিয়ে নামলো, এইটার নাম হচ্ছে ন্যাজোফ্যারিংস, এবং তারপর নিচে চলে গেল শ্বাসনালী হয়ে আমাদের ফুসফুসে যাচ্ছে। তো এই যে নাকের যে পেছনের ভাগটা, এটা হচ্ছে সম্মুখ ভাগ, এটা হচ্ছে পেছনের ভাগ। পেছনের ভাগের এই যে জায়গাটার মধ্যে একটা টিস্যু দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত এডিনয়েড। এটা কি জিনিস ডক্টর মারজান? এটা একটা লিম্ফয়েড টিস্যু। এটা বাস্তবে খুবই ছোট, এই জায়গাটাতে থাকবে, কিন্তু যদি কোনো কারণে এটি বারবার সংক্রমিত হয়, অ্যাটাক হয় জীবাণু দিয়ে, তখন এটি আস্তে আস্তে ফুলতে থাকে। ফুলতে একটা পর্যায়ে বড় হয়ে গেলে এই কন্ডিশনটাকে বলা হয় এডিনয়েডস। আর যদি কোনো বাচ্চার একই সাথে এডিনয়েড এবং টনসিল দুটোই ইনফেক্টেড থাকে, ওই কন্ডিশনটির নাম হচ্ছে এডিনোটনসিলাইটিস। তো আমরা কিন্তু আজকে আলোচনা করব সেই এডিনোটনসিলাইটিস নিয়েই। যে কথাটি তুমি বলেছিলে যে একটি বাচ্চা যখন ঘন ঘন ঠান্ডা, হাঁচি, কাশি, গলা ব্যথা এই আক্রান্ত হচ্ছে, কেন হচ্ছে, তার একটি প্রধান কারণ হচ্ছে এই এডিনোটনসিলাইটিস। কারণটা হচ্ছে যে এই যে আমি দুটো পথের কথা বলছিলাম, একটা নাক দিয়ে ঢুকবে বাতাস, মুখ দিয়ে ঢুকবে, এবং সৃষ্টিকর্তা নাক এবং মুখ এর চতুর্দিকে একটি প্রাচীর, ডিফেন্সিভ ওয়াল তৈরি করেছে, যেটার নাম হচ্ছে ওয়ালডেয়ার্স রিং। তার মধ্যে এই উপরের দিকে হচ্ছে এডিনয়েড, আমরা যদি দুই সাইডে দুটো বডিগার্ড, এটা হচ্ছে টনসিল, হ্যাঁ। এরপর হচ্ছে এই জিহ্বা, এই যে জিহ্বা দেখা যাচ্ছে ইথুন ভাই, এই জিহ্বার গোড়াতেও কিন্তু কিছু টনসিল আছে, ছোটো 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 ছোটো। অনেকে একটু ভয়ও পেয়ে যায়, জিহ্বাটা অনেকখানি বের করার পর আয়নায় যখন দেখে একটু উঁচু 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 গোটা 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 দেখা যাচ্ছে, তখন সে চিন্তা করে এটা আবার কি, এটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। এরপর নাক এবং কানের সংযোগকারী যে পাইপ, এই জায়গাটাতে একটা পাইপ থাকে, এখানে আছে টিউবাল টনসিল। তো এই
যে চারপাশ দিয়ে যে কতগুলো লিম্ফয়েড অর্গান দিয়েছে সৃষ্টিকর্তার ডিফেন্স দেওয়ার জন্য, আমাদের মুখ্য গহ্বর এবং শ্বাসনালী দিয়ে ব্যাকটেরিয়া বা বিভিন্ন অর্গানিজম, মাইক্রো অর্গানিজম ঢুকে যাতে আমাদের দেহের ভেতরে যে আমাদের কোনো ক্ষতি করতে না পারে, যে কারণে স্টার্টিংয়ে কিন্তু এই ডিফেন্স সিস্টেমটাকে বিল্ড আপ করেছেন। এখন ডিফেন্স দিতে যে কিন্তু বডিগার্ডরা অনেক সময় শহীদ হয়ে যায়, মারা যান, তখন কিন্তু আর সেই বডিগার্ডটাকে আমাদের আর দরকার হয় না বা প্রয়োজন নেই। তো ঠিক একইভাবে যে শত্রুপক্ষ অর্থাৎ ব্যাকটেরিয়া যখন সংক্রমণ করে, কারণ ওই সময়টাতে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার ফলে এই এডিনয়েড টনসিলগুলোর তাদেরকে আসলে কিল করার জন্য এগিয়ে আসে। এখন এগিয়ে আসতে গেলে তো ওদের শক্তির দরকার, ওদের সংঘবদ্ধ হওয়ার দরকার, যে কারণে বাই ডিফল্ট বাই ন্যাচারালি এগুলো একটি সিস্টেমের মাধ্যম দিয়ে বড় হতে থাকে। বড় হতে হতে সেটা আবার আর একটা সমস্যা তৈরি করে। হ্যাঁ, সেই সমস্যাটা কি, যে এডিনোটনসিলাইটিসের সিমটম যেটা তুমি আলোচনা করলে। তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আমার মনে হয় আজকে আপনারা দেখলেন যে এডিনয়েডটা মূলত কোথায় থাকে। ইথুন ভাই, আপনি কি ক্লিয়ার আছেন কিনা বিষয়টি এখন? হ্যাঁ, আমার খুব ভালো লাগলো তো জিনিসটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক উপকার পাবে। থ্যাংক তবে ইউ স্যার, ভেরি মাচ। থার্ড পিকচারে কিন্তু আমরা দেখছি বাচ্চাটা কিন্তু হা করে আছে। আচ্ছা, আচ্ছা। এই হা করে কেন ঘুমাচ্ছে, এই কারণটা একটু জানতে পারি? আচ্ছা আচ্ছা, এইটা তো খুবই ইন্টারেস্টিং একটি কোশ্চেন। তাহলে আমি একটু বলি, আমরা যখন ঘুমাই আমাদের একটা প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশনের ফলে আমাদের সব কিছু শিথিল হয়ে যাবে, অর্থাৎ রিল্যাক্স হবে, মাংসপেশিগুলো রিল্যাক্স হবে, আমাদের চোখের পাতা পড়বে, চোখ বন্ধ হবে, আমাদের মুখ বন্ধ হবে, তাই তো? এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। এখন আমি একটু আগে বলেছি যে দুটো পথ দিয়ে আমরা শ্বাস গ্রহণ করে থাকি, একটা হচ্ছে নাক আর একটা হচ্ছে মুখ। তো এখন যখন যে বাচ্চাটির এডিনয়েড অর্থাৎ এই যে শ্বাস গ্রহণ করা বা অক্সিজেন ক্যারি করার যে রাস্তাটি যদি কোনো কারণে বন্ধ থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, সে তখন অক্সিজেন ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য মুখ দিয়ে শ্বাস গ্রহণ করবে। তো যে বাচ্চাটির এডিনয়েড টিস্যুটা বড় হয়ে এই রাস্তাটা আটকে দিয়েছে, সে যখন রাত্রেবেলা ঘুমাতে যায়, তো ঘুমানোর সময় এই যে এই পথটা দেখুন, খেয়াল করুন, এখান থেকে এই পর্যন্ত তার জায়গা ছিল, এখন তার মাত্র এতটুকু জায়গা আছে। আমরা যদি এই বাচ্চাটার কথাই চিন্তা করি, তো এখান দিয়ে 4 ভাগের 1 ভাগ বাতাসও ঢুকছে না, তাহলে 1 ভাগের কম ঢুকছে, বাকি যে ক্রাইসিসটা হচ্ছে সে তখন কিভাবে এই ক্রাইসিসটাকে ফুলফিল করবে, কারণ তার তো জীবন চালাতে হবে। ঠিক ওই সময় সে হা করে, অটোমেটিক্যালি হা হয়ে যায়, এই যে তখন মুখ দিয়ে শ্বাসটা নিচ্ছে। আপনি তো বললেন খুব সুন্দরভাবে, আমিও বুঝলাম, দেখলাম, কিন্তু এটার প্রতিকার কি? ইথুন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, এবং যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করলে এই প্রতিকারটাই কিন্তু সবাই জানতে চায়। আপনি কিন্তু সুন্দর একটা প্রশ্ন জানতে চেয়েছিলেন, এই যে অ্যাডেনোটনসিলাইটিস, এই সমস্যার আসলে প্রতিকার কি? স্যার, আপনার কাছে একটু শুনবো। হ্যাঁ, প্রত্যেকটি সমস্যার সমাধানও কিন্তু আছে, মুদ্রার এপিঠ এবং ওপিঠ। মূলত এই যে যারা এডিনোটনসিলাইটিসে আক্রান্ত হয়, বাচ্চাদের যে উপসর্গগুলো দেখার পর আমরা প্রথমে অ্যাসেস করি, ঠিক আছে, যে বাচ্চাটির যে সিমটমগুলো মা বলল, এই সিমটমগুলোর কারণটা কী, এবং সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা প্রথমে যেটা করি, তার একটা এক্স-রে করি, এক্স-রে ন্যাজোফ্যারিংস ল্যাটারাল ভিউ। এই এক্স-রেটা করার মাধ্যমে আমরা ওই নাকের পেছনের যে শ্যাডোটা আপনারা দেখালাম, যে ন্যাজোফ্যারিংসে আমরা ওটা বুঝতে পারি যে এডিনয়েড টিস্যুটা আসলে বড় হয় কিনা বা বড় হয়েছে কিনা। এটা 4টা গ্রেড থাকে, 1, 2, 3, 4। তো সাধারণত আমরা দেখি যদি 1, 2-তে থাকে, সেক্ষেত্রে আমরা ঔষধ প্রদান করার মাধ্যমে, কিছু নিয়মকানুন মেনে চলানোর মাধ্যমে এটাকে অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারি। কিন্তু যদি বলা হয়েছে যে এই 1, 2-তে থাকার পরে যদি বাচ্চার নর্মাল লাইফস্টাইলে কোনো হ্যাম্পার হয়, সেক্ষেত্রে সার্জারি করার ইন্ডিকেশন রয়েছে। তো আমরা অ্যাসেস করে যদি দেখি এটা 2, 3-তে চলে গিয়েছে, বাচ্চার তীব্র কষ্ট হচ্ছে, ওষুধও ভালো হচ্ছে না, তখন কিন্তু আমরা আলটিমেটলি কী করি, অপারেশন করি, এবং সেই অপারেশন করার মাধ্যমে এই রোগীরা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। আর অপারেশনটির নাম হচ্ছে এডিনোটনসিলেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। তো আমরা একটু ইথুন ভাই কিভাবে অপারেশন করি, এবং এই অপারেশন করার মাধ্যমে রোগীরা কিভাবে সুস্থ হয়, সেটি একটি বাস্তব চিত্র একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই। এবং এটা নিয়েই রয়েছে আমার পেশেন্টস ফলো আপ ইন হাউস। তাহের, তুমি একটু আমাকে বলো তো দেখি, তোমার অপারেশন করার আগে, ঠিক আছে, তোমার গলার মধ্যে কি কি সমস্যা ছিল? স্যার, আমার গলার মধ্যে অনেক ব্যথা করতো, আর রাতকে আমি ঘুমাইতে পারতাম না স্যার, নাক ডাকতাম, নাকে ডাকি করতো, আর ভাত খাইতে স্যার আমার গলাতে আটকে যেত। আচ্ছা, আর এখন আর স্যার, এখন আমি খুবই সুস্থ, এখন আমি আরামে ঘুমাইতে পারি স্যার। তাই? ও
আমার ডাক্তার প্রিয়, মাঝে মাঝে খবর নিও। ও আমার ডাক্তার প্রিয়, মাঝে মাঝে খবর নিও। ভুলে যেও না আমায়। বিদায় বাসুদেব স্যার, বিদায় বিদায় বাসুদেব স্যার, বিদায়। তোমাকে বিদায় কোনোভাবেই দিব না, তুমি আগে এখানে বসো। তোমার এই যে মাঝে মাঝে খবর নিও গানটা রচনা করেছো আমাকে নিয়ে, তোমার এই গানের জাদুময় কণ্ঠে, হ্যাঁ তোমার এই গানের জাদুময় সুরে, ঠিক আছে চলে আসলাম তোমার খবর নিতে। দেখি তুমি কেমন আছো এখন, দেখি একটু হা করো। এই যে হা করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে তাহেরের গলার ভেতরে কোনো রকম কোনো টনসিল নেই। আমরা দেখতে চাই ওর নাক, মূলত নাকের যে পেছনে এডিনয়েডটি ছিল। অনেকে কিন্তু একটা ভুল করে থাকে, নাকের সামনে যে সাইডে যে টার্বিনেট সেটাকেই অনেকে চিন্তা করে থাকে পলিপ। মনে রাখবেন এগুলো কিন্তু পলিপ নয়, হ্যাঁ, এবং এটা আমাদের মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত তাহেরের যে এডিনো টনসিলাইটিস বাসা বেঁধেছিল সেটা আমি একটু এই মুহূর্তে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। তার আলা জিহ্বা, এটা হচ্ছে জিহ্বা, এই সাইড দিয়ে বড় বড় দুটো টনসিল ছিল। এখন কিন্তু আমরা কোনো টনসিল দেখতে পেলাম না, অর্থাৎ এখন শুধু আলা জিহ্বাটা আছে আর পুরো ওরাল ক্যাভিটিটা আমরা খেয়াল করলাম। হ্যাঁ, এই যে নাক দিয়ে মূলত এভাবেই বাতাস আমাদের শ্বাসনালীতে ঢুকে থাকে, ঠিক আছে। এই যে ট্রাকিয়া বা শ্বাসনালী, এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটুকুর নাম আছে ন্যাজোফাইনিস। মূলত তাহেরের এই জায়গাটাতে আস্তে 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 একটি এডিনয়েড টিস্যু বড় হয়েছিল, যেটা আমরা এক্স-রে করে বুঝতে পারি, এবং এটা গ্রেড 3 অতিক্রম করে গিয়েছিল। এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি বলুন কিভাবে একজন মানুষ নাক দিয়ে বাতাস গ্রহণ করবে, যে কারণে সে ঘুমানোর সময় মুখ দিয়ে শ্বাস গ্রহণ করতো, অর্থাৎ তখনই তাকে হা করতে হতো। তাহেরের অপারেশন শেষ করার পর তাহেরের এডিনয়েড এখন আর নেই। গলায় যে ক্রনিক টনসিলাইটিস ছিল, টনসিলের বারবার সংক্রমণ হতো, সেটাও কিন্তু এখন আর নেই। তাহের, তোমার এখন কেমন লাগে? অনেক ভালো লাগে স্যার। অনেক ভালো লাগে না? মিথুন বাবু তো আসলে পেশাগত কারণে অনেক গান শুনেছেন এবং বর্তমানে মেধা খুঁজে বের করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম নতুন কুড়িতেও গুরুত্বপূর্ণ একটা পদে আছেন। ডাক্তারের জন্য রোগী গান গেয়েছে, এরকম ঘটনা কি দেখেছেন নাকি আগে? আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা, কারণ দেখেন সুর মানুষকে কিন্তু মনের খোরাক দেয়। আপনার মন খারাপ হলে গান শুনবেন, মনটা ফ্রেশ থাকবে। যেহেতু উনি তো একজন খুব ভালো, মানে আমার কাছে খুব ভালো লাগছে যে উনার যে কাজের আগ্রহগুলো এবং যে আপনার কাছে আমার দুটো প্রশ্ন আছে যে আসলে আমি যেহেতু গান বাজনার মানুষ ভাই, আপনার এই জিনিসটা খুব কম বুঝি। এই যে আপনি একটা সুন্দর প্রোগ্রামে আমাকে ডাকছেন, আসলে আমি নিজেকে এখন ভালো লাগছে, যে আমার কাছে আসলে সত্যি ভালো লাগছে যে কাজটা করছেন। শিশুদের বেলায় কিন্তু ওরা অনেক কিছু বলতে পারে না, সবচেয়ে সমস্যাটা হচ্ছে কোথায়। তো এরা যে ঠিক ট্রিটমেন্টটা পাবে বা তারা যে যাবে, তাদের কি কি করণীয় আছে বা এগুলা হবে না, এই জিনিসগুলো রোগ তাদেরকে প্রতিরোধের যে ব্যবস্থাগুলো, এটা নিয়ে আমি আপনার কাছে কিছু শুনতে, যে এই যে প্রতিরোধগুলোর কার্যক্রম কী? বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকার ফলেই এডিনয়েড এবং টনসিলের উপরে আপনার ওখানে মানে চাপটা তৈরি হচ্ছে বলেই কিন্তু টনসিল এবং এডিনয়েড সংক্রমণ হচ্ছে। তাহলে আমার বাচ্চাকে প্রতিরোধ ব্যবস্থা যদি আমি তৈরি করে দিতে পারি, ইমিউনিটিটাকে যদি বুস্ট আপ করতে পারি, তাহলে কিন্তু সে বারবার সংক্রমণে যাবে না। আর একটি বাচ্চার যে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য সবার আগে নজর দিতে হবে তার একদম আফটার বার্থ। এই যে আমরা বারবার বলি জন্মের পর টানা 6 মাস মাতৃদুগ্ধ পান করাতে হবে। দেখুন, সৃষ্টিকর্তা হচ্ছে একজন মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করার সময় ওষুধপত্র দিয়েই কিন্তু পাঠায়। এই যে মায়ের যে বুকের দুধে অ্যান্টিবডি রয়েছে, এই অ্যান্টিবডিটা কিন্তু আমাদেরকে কী দিচ্ছে? ডিফেন্স দিচ্ছে। এখন যে বাচ্চাটি, আপনি দেখবেন এটা ইতিহাস ঘেটে, যে বাচ্চাটি বেশি মায়ের বুকের দুধ পান করেছে সে কিন্তু শারীরিকভাবে এবং মানসিকভাবে দৃঢ়চেতা এবং তার রোগ ব্যাধি কিন্তু অনেক কম হয়। তো এটা যদি আমরা গোড়ায় হাত দিই, তাহলে একদম শুরুতে আসতে হবে যে সন্তান জন্মের পর টানা 6 মাস অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং, এটাকে নিশ্চিত করতে হবে। আমার একটু মনের মধ্যে এই জিনিসগুলো খুব ভালোভাবে দোলা দেয়, কারণ শিশুদের নিয়ে কাজ করছি আমি, এবং
আমরা অনেক কিছু করেও ফেলেছি এই বাচ্চাদেরকে নিয়ে, যেমন নতুন কুড়িতে গিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছি বাচ্চাদের। আমার কাছে কথা যে গরিব মানুষের জন্য কি হবে যদি এই টাইপের কিছু হয়, একটা গরিব শিশুর যদি এই টাইপের হয়, এটার খরচ কেমন হবে এটা আমার জানতে ইচ্ছা করছে প্রথমত, এবং আপনি তাদের পাশে দাঁড়ান কিভাবে বা ম্যালেরিয়াদের পাশে দাঁড়াবে কিভাবে, এটার কি কোনো ইয়ে আছে? অবশ্যই অবশ্যই, এটা তো আমি সবসময় করি। বিশেষত আমি আমার রোগীদেরকেই ভালোবাসি। আমার ফেসবুক ওয়ালে আমি একটা শব্দ জুড়ে দিয়েছি যেদিন আমি ডাক্তার হয়েছি, যে আই লাভ মাই পেশেন্ট, দে আর মাই পাওয়ার। অর্থাৎ যাকে আমি ভালোবাসি তার জন্য তো আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিতে পারি, কমিটেড। তো এখন আসলে যে কোনো সার্জারি চিকিৎসা সেবা নিতে হসপিটালের একটি সার্ভিস চার্জ রয়েছে, সেই হাসপাতাল এই কাজে এগিয়ে আসে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে যিনি সার্জন, আমরা যারা সার্জারি করি, দেখুন একটি সার্জারি করতে বা একটা চিকিৎসা করতে গেলে মূল খরচটা কিন্তু হসপিটাল, এবং সেকেন্ডারি খরচটা আসে একজন চিকিৎসকের বা একজন সার্জনের। এবং এই একটা সার্জারি করার জন্য একটা টিম থাকে, সেখানে একজন অ্যানেস্থেটিস্ট থাকেন, সার্জন থাকেন, সহকারী সার্জন থাকেন, মেডিকেল স্টাফ থাকেন, সব মিলিয়ে কিন্তু একটি চার্জ হয়। এবং এই চার্জের যেই পার্টটা আমার ব্যক্তিগত, একজন সার্জনের যে ফিস থাকে, যে চার্জ থাকে, সেই জায়গাটা পুরোটাই আমার স্বাধীনতা। আমি চাইলে, আমি যদি দেখি কোনো একটা পেশেন্ট গরিব অসহায়, তার চিকিৎসার দরকার কিন্তু সে অর্থের অভাবে করতে পারছেন না, আমি আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে জানাতে চাই আমার দরজা সবসময় খোলা। আমি প্রয়োজনে তাকে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারি করে দেওয়ার জন্য প্রস্তুত আছি, এবং যে কাজটি আমি করছি। তো এই জায়গাটাতে আমি সবসময় ইথুন ভাই পাশে থাকি। ঠান্ডা কাশির মৌসুমে শিশু শিল্পীদের বা কণ্ঠরক্ষার জন্য এখান থেকে ছোট্ট একটা পরামর্শ দেন, কারণ আমার যারা নতুন করে করছে তারা আপনার এই অনুষ্ঠানটা দেখবে। আচ্ছা, যে ঠান্ডার মৌসুম শুরু হচ্ছে, এখান থেকে রক্ষা পাবে কী করে? বিশেষ করে 6 বছর 5 বছরের শিশুরা কিন্তু গান করতে আসছে। কিছুদিন আগে একটা মেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে গান করছে, সে বলছে ওর নাম কৃতজ্ঞতা, অদ্ভুত সুন্দর গান গায়, কিন্তু সে যেতে পারছে না। তো ওদের জন্য যদি কিছু বলতেন, এই ঠান্ডা কাশিতে রক্ষা থাকবে কি করে? থ্যাংক ইউ ভেরি মাচ। ছোট ছোট বাচ্চারা স্যার যারা নিয়মিত গান করেন, তারা নিজেদের যত্নটা আসলে কিভাবে নেবেন, ওদের জন্য যদি একটু পরামর্শ দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এখানে আরেকটা ছোট্ট আমার কথা আছে যে বাবা মার প্রতিও আপনার কোনো ইনস্ট্রাকশন থাকলে ডেফিনেটলি, কারণ বাচ্চাদের এই পরামর্শগুলো কিন্তু আলটিমেটলি মেনটেন করবে মা বাবাই। তো এই কারণ হচ্ছে, আমি সবসময় বলি, একজন মা হচ্ছে একজন সন্তানের জন্য প্রাইমারি ডক্টর, প্রাইমারি ফিজিশিয়ান। তো আমার পরামর্শ হচ্ছে যে আপনার সন্তানের ভালোর জন্য আপনাকে যদি এই বিষয়ে আপনি যদি সচেতন হন, আপনার বাচ্চাটি কিন্তু সুন্দর একটি জীবন উপহার পেতে পারে। আর সেটি কি, যে ঠান্ডা, অর্থাৎ টু মাচ কোল্ড অ্যান্ড টু মাচ হট ইটস অ্যাক্ট অ্যাজ আ অ্যালার্জেন। অর্থাৎ ঠান্ডা আমাদের শরীরের জন্য শত্রু হতে পারে বা অ্যালার্জেন হতে পারে, সেই অ্যালার্জেনটাকে আমাদেরকে দূরে রাখতে হবে। আমরা অনেক বাচ্চাদেরকে দেখি যে সরাসরি ফ্রিজের খাবার খাচ্ছে অথবা অভিভাবকরা খাওয়াচ্ছে। তো এই কাজটা করা থেকে বিরত থাকতে হবে, কারণ যদি আমরা হঠাৎ করে কোনো ঠান্ডা খাবার খাই, সেটা আমাদের স্বরযন্ত্র নিতে পারে না, সেটা আমাদের যে ওরাল ক্যাভিটি যে মিউকোজা নিতে পারে না, সেখান থেকে ইনফ্লামেশন হবে। আপনি দেখবেন অনেক বাচ্চা আছে আইসক্রিম পছন্দ করে, এবং মা বাবার কাছে একটু বায়না ধরার সাথে সাথে কিন্তু আইসক্রিম কিনে দেয়। এবং আমি অনেক বাসায় বেড়াতে যাই, দেখি ফ্রিজ ভর্তি আইসক্রিম রেখে দিয়েছে, তাও কি বিভিন্ন রকমের বিভিন্ন কালারের আইসক্রিম, এবং গেলে আমার বাচ্চাদেরকে দিচ্ছে। হয়তোবা তখন আমি ওইভাবে বলতে পারি না যেটা দিন না, কিন্তু আসলে এই শোয়ের মাধ্যমে আমি জানাতে চাই, এই যে প্রিজার্ভড যে আইসক্রিমগুলো রাখছেন, এটা কিন্তু আপনার বাচ্চার কণ্ঠের 12টা বাজিয়ে দিচ্ছে, বা আপনার বাচ্চার কণ্ঠের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকর। এই যে দেখবেন এই বাচ্চাগুলোই বেশি বেশি তার টনসিলটা ফুলে যাচ্ছে, এডিনয়েডটা ফুলে, যে আলটিমেটলি কিন্তু তার সমস্যা হচ্ছে, ঠিক মতন গান করতে পারছে না, ঠিক মতন গিলতে পারছে না। তাহের যেরকম বলছিল যে আমার গিলতে গেলে বাততো, গলা ব্যথা করতো, কাশি চলে আসতো, খুসখুস করতো। এই অবস্থায় তো একটা শিশু সুন্দর করে গান করতে পারবে না, বা পড়ালেখায় মনোযোগ তার বসবে না। অর্থাৎ এখানে ডায়েটের একটা ফ্যাক্টর রয়েছে, জীবন চর্চা একটি বিষয় রয়েছে। আমরা ছোটোবেলায় কি দেখতাম, যারা গ্রামের শিশু দেখুন, তারা কিন্তু খুব খেলাধুলা করতো, খেলাধুলা করার জন্য তাদের রৌদ্রের মধ্যে খেলাধুলা করতো, মাঠে দৌড়াতো, তার কিন্তু ইমিউনিটিটা বুস্ট আপ হতো। ইমিউনিটি কয়েক মাধ্যমে বাড়ে, একটা হচ্ছে শরীর চর্চায়, খেলাধুলায়, সাঁতারে। তো সেই কাজটা কিন্তু আমরা শহরের শিশুরা করতে পারে না। এখানে স্কুল মাঠগুলো খুবই নেই বললেই চলে, যে একটা বিল্ডিংয়ের মধ্যে দেখা যাচ্ছে স্কুল, খেলার মাঠ নেই। তো আমরা যদি একটু বাচ্চাদেরকে খেলার সুযোগ করে দিই, তার ইমিউনিটিটা বুস্ট আপ হবে।
এরপর আমরা বলি যে বাচ্চাদেরকে সূর্যের আলোতে রাখতে, কারণ সূর্য হচ্ছে মহাশক্তি। সৃষ্টিকর্তা উপরে একটা সূর্য দিয়ে দিয়েছে আমাদেরকে শক্তি দেওয়ার জন্য, কিন্তু আমরা কি সূর্যের আলো নিচ্ছি? আমরা ঘর থেকে বের হই, আমরা উঠছি গাড়িতে, এসি গাড়িতে, সেখানেও ঠান্ডা। আবার এসি গাড়ি থেকে নামার পর এসি কক্ষে বসছি, সেখানেও ঠান্ডা। হ্যাঁ, চারপাশ আপনার কর্পোরেট করা, অর্থাৎ যেখানে আলো বাতাস ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই, শুধু জিগজাক আলো রংচং, এগুলোর মধ্যে আছি আমরা। প্রকৃতির কোনো না পাচ্ছি বাতাস, না পাচ্ছি সূর্যের আলো। এতে করে আমাদের শরীরে কিন্তু আসলে ডিফেন্সটা ওইভাবে তৈরি হচ্ছে না। এই জন্য বলা হয়েছে যে আপনার সন্তানকে ডিফেন্সটাকে বাড়ানোর জন্য আপনি কমপক্ষে 30 মিনিট যদি গায়ে খাঁটি সরিষার তেল মেখে সূর্যের আলোর সামনে দাঁড়ান, সৃষ্টিকর্তা আপনি আপনার শরীরের মধ্যে ভ্যাকসিন দিয়ে দিবে, মানে ইমিউনিটি দিয়ে দিবে, ভিটামিন ডি তৈরি হবে। ওই বাচ্চার কিন্তু বারবার গলায় সংক্রমণ হবে না। তাহলে এটা কিন্তু একটা টিপস। এটার জন্য কিন্তু টাকা লাগছে না, শুধুমাত্র একটু উন্মুক্ত মাঠে। এখন যারা শহরে থাকে বলতে পারে আমার সূর্য কোথায় পাবো? ছাদে চলে যান, বারান্দায় বসেন, হ্যাঁ, তাহলে কিন্তু সূর্য আলো পাওয়া যাবে। যাদের এই সমস্যা, শুধু কি ঠান্ডা ত্যাগ করলে হবে না, আরও কিছু টিপস রয়েছে। যেমনটা কি যে অ্যালার্জিক কিছু রিয়াকশান রয়েছে। এই অ্যালার্জিক রিয়াকশানও কিন্তু এই প্রবলেমটি অ্যাগ্রাভেট করে। যে অনেকের আছে ডাস্ট অ্যালার্জি, ভাই, ঠিক আছে, যে ডাস্ট অ্যালার্জি থাকলে দেখবেন যে খুশখুশ খুশখুশ কাশি হবে, ইরিটেশন, হ্যাঁ, হাঁচি আসবে। এখন একজন সিঙ্গার, হ্যাঁ, গান গাওয়ার সময় যদি তার একটা হাঁচি চলে আসে, সে কি গান করতে পারবে? ভালো করে পারবে না কিন্তু। তো সেক্ষেত্রে আমাকে নির্ণয় করতে হবে, প্রাইমারি স্ক্রিনিং করতে হবে, তোমার কোন কোন খাবারে অ্যালার্জি, কোন কোন ফ্যাক্টর অ্যালার্জি। এগুলোর জন্য একটা পরীক্ষায় আছে, যে সেই পরীক্ষা করে নিশ্চিত হলে যদি আমরা ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু সে সেফ জোনে চলে গেল। মায়েদের, অভিভাবকদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনার শিশুর বেডশিটটা অবশ্যই সবসময় শুষ্ক থাকতে হবে। প্রতিদিন একবার হলেও রোদ্রে দিতে হবে। আজকে যে বেডশিটটি আপনি ব্যবহার করেছেন, এটাকে রোদ্রে না দিয়ে পরের দিন ব্যবহার করবেন না। 3 দিন পর চেঞ্জ করে ওয়াশ করে আবার ব্যবহার করুন। বেডশিটের পর আমি যদি আমরা তোষকের কথা বলি, বেডশিট অনেকে চেঞ্জ করলেও তোষকটা কিন্তু খুব বেশি চেঞ্জ করা হয় না। যে তোষকটার মধ্যে কিন্তু অনেক ডাস্ট জমে থাকে। এই যে আমরা বাইরের থেকে যাওয়ার পর আলটিমেটলি তোষকে ঘুমাচ্ছি, আমাদের সাথে কিন্তু অনেক অর্গানিজম ক্যারি করে নিয়ে যাচ্ছি, এবং সেই তোষকের মধ্যেই কিন্তু ওরা ঘাপটি মেরে লুকিয়ে আছে। আমরা কি একবারের জন্য চিন্তা করি এই জিনিসটা, যে আমার শরীরে যে বাইরের থেকে এসে যে এত কিছু আমি ক্যারি করে নিয়ে আসলাম, আবার সেই বিছানায় তাকে রেখে দিলাম, আমার কাছেই তাকে রেখে দিলাম। আমরা কি এটা কখনো চিন্তা করি ইতুন ভাই? চিন্তা করি না কিন্তু। তো এটার জন্য কি করতে হবে, যে আমরা যদি রোদ্রে দেই, এই ফাঙ্গাসগুলো কিন্তু গ্রো করে না। ফাঙ্গাস বা ছত্রাক সবসময় স্যাঁতসেঁতে জায়গায় হয়। আমরা যে খাট আছে, শোবার যে খাট, হ্যাঁ, বা চকি, এটার নিচে কিন্তু প্রচুর ফাঙ্গাস জমে, হাউস মাইটস গ্রো করে। এটা কিন্তু আমরা খুব বেশি হয় না, হয়তো বা বছরে একবার আমরা ঘর ধোয়া মোছা করি। এই জন্য বলা হয়েছে যে আমি যে জায়গাটাতে থাকবো সেই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই টিপস অ্যান্ড ট্রিক্স পাশাপাশি কয়েকটি ঘরোয়া পদ্ধতি আছে, যেমন কুসুম গরম পানির মধ্যে 1 চিমটি লবণ যদি আমরা দিই, এটা নর্মাল স্লাইন হয়ে যাবে, তাই না? সোডিয়াম ক্লোরাইড ওটার মধ্যে থাকবে। এই সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু আমাদের মাউথের যে অর্গানিজমগুলোকে প্রিভেন্ট করতে সহায়তা করে, ইমিউনিটি দেয়, পাশাপাশি একটা সুদিং ইফেক্ট, একটা ভালো লাগা কাজ করবে, এবং কণ্ঠস্বরটাও ভালো থাকবে। এই পন্থাগুলো অবলম্বন করলে আমি মনে করি বাচ্চারা এডিনো টনসিলাইটিসের সমস্যা থেকে অনেক ক্ষেত্রেই মুক্ত থাকতে পারবে। ইথুন বাবু ভাইয়া, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো আপনার পেশাগত কারণে বা পেশার সাথে সম্পর্কিত অনেক ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন। আপনাকে আমাদের মাঝে পেয়ে তো আমরা ভীষণ আনন্দিত। আপনার কেমন লাগলো একটু ভিন্নধর্মী একটা আয়োজনে আসতে পেরে? আমার কাছে না আসলে প্রচণ্ড ভালো লাগছে, কিন্তু ওনাকে অনেক কিছু জিজ্ঞেস করার আছে। তা আমি তো ওনার কার্ডটা নিয়ে যাব, ওনাকে আমি আমার বাচ্চা কাচ্চার জন্য ওনাকে এবং বৌদিকে দুজনকে ডিস্টার্ব করব। এবং আমার কিন্তু খুবই আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, এবং ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি। ইথুন ভাইয়া, আপনি নিজে অসম্ভব মেধাবী একজন মানুষ এবং মেধার সন্ধানী মানুষ, এবং আপনি কিন্তু আমাদেরকে বলেছেন ডক্টর বাসুদেব স্যারের কাছে কিন্তু আপনার নাক কান গলাজনিত সমস্যার আরও অনেক কিছু জানবার আছে। এই জানাটা যাতে সহজে করতে পারেন, তার জন্য আমাদের আজকের যে নিবেদক ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড। দর্শক, আপনার সন্তানের যে কোনো স্বাস্থ্যগত সমস্যা হলে অবহেলা নয়, কারণ চিকিৎসকের পরামর্শে এবং সুচিকিৎসায় মিলতে পারে জয়। প্রিয় দর্শক, আপনার নাক কান গলা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদেরকে চিঠি লিখে পাঠাতে পারেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান্তিনগর, শান টাওয়ার, ঢাকা, অথবা আমাদেরকে ফোন করে জানাতে পারেন
4099777862 এই নম্বরে। আমাদের আয়োজনটি দেখতে চোখ রাখতে হবে জিটিভির পর্দায় প্রতি শনিবার রাত 8:30টায়। আগামী পর্বে আবারও নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে চলে আসব। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ। এখনো মাঝে 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 রাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা ছেড়ে। ভুল না হয় আমারই ছিল বেশি, করনি ক্ষমা করেছো দোষী। প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না। একবার বলে যাও কেন আমার হলে না। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়?